আমরা যারা সমর বিশেষজ্ঞ নই কিন্তু সামরিক বাহিনী সম্পর্কে কিছু জ্ঞান বা ধারণা রাখি, তারা দীর্ঘদিন থেকে বলছিলাম বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন এবং বাংলাদেশ সম্ভবত বিমান বাহিনীর ক্ষেত্রে দুর্বলতম, অবিশ্বাস্য রকম দুর্বলতা অ্যাকুমুলেট করেছে বছরের পর বছরে। অত্যন্ত প্রাচীন, মানে পুরনো বললে কম বলা হবে, প্রাচীন চাইনিজ F-7 যে বিমান, MiG-21 লাইসেন্স চাইনিজ ভার্সন, সেটাই বাংলাদেশের ব্যাকবোন ছিল। কয়েকটা MiG-29 আছে, ওগুলোর অবস্থা ভালো না এবং এগুলোরও যথেষ্ট অস্ত্রশস্ত্র নেওয়া যায়নি ভারতের কারণে, এটা শোনা যায়। যাই হোক, বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য কাজ করতে যাচ্ছে এবং সম্প্রতি একটা খবর নিয়ে চোখ বন্ধ করে বলে দিতে পারি ভারতে প্রচুর শোরগোল হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের তৈরি, পাকিস্তান ঠিক পুরোপুরি না, পাকিস্তান চায়নার জয়েন্ট ভেঞ্চারে তৈরি JF-17 ফাইটার কেনা নিয়ে কথাবার্তা বলছে। ঘটনা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে গেছেন, তিনি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথে বসেছেন, কথা বলেছেন এবং সেটা নিয়ে তাদের দিক থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশ একটা ট্রেইনার এয়ারক্রাফট কিনবে, কেনা নিয়ে আলোচনা করছে এবং JF-17 নিয়ে কথাবার্তা বলছে। JF-17 বাংলাদেশ কিনতে পারে, এই আলাপটা আগেও একবার এসেছিল। এখন বাংলাদেশ যেহেতু তার ফাইটার কিনতে চায়, আমরা তো এখন আসলে 4.5 বা 5th জেনারেশন ফাইটার কিনতে পারবো না, সো বাংলাদেশ 4th জেনারেশন ফাইটার কেনার জন্য কথাবার্তা বলছে। এর মধ্যে আমরা চাইনা J-20 কেনার বেশ কিছু, J-10 না, J-10 কেনার জন্য আলোচনা বেশ এগিয়ে গেছে এবং এটা কেনা হচ্ছে প্রায় নিশ্চিত। আর JF-17 নিয়ে আলোচনা চলছে। মাঝে একবার আমরা ইউরোফাইটার টাইফুন নিয়ে কথাবার্তা হয়েছিল, মানে সবই 4th জেনারেশন ফাইটার এবং বলা বাহুল্য 4th জেনারেশন হলেও কোন দেশে তৈরি, কিভাবে তৈরি, সব কিছু মিলে এটার মান এদিক সেদিক হয়। কিন্তু আমরা একটা গরিব দেশ, সুতরাং আমাদের আসলে মানের সাথে সাথে দামের ব্যাপারটাও খেয়াল রাখা দরকার। দামের ব্যাপারটা একটু আইডিয়া দেই। একটা ইউরোফাইটার টাইফুনের সাথে আমরা যদি চাইনিজ J-10 কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে এটা টাইফুনে 60% দামে পাওয়া যায়। এর মধ্যে আরও অনেক যদি কিন্তু আছে, আমরা অস্ত্রশস্ত্রকে কি নেব না নেব, কিন্তু মূল প্লেনটা, ফাইটারটা ওরকম দামে পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার, JF-17 J-10 প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। এটা আমাদের জন্য খুবই খুবই সিগনিফিক্যান্ট। এখন J-17 কি পাকিস্তানে তৈরি? শুরুতে বলেছি না, এটার সাথে চায়নার জয়েন্ট কোলাবোরেশন আছে এবং যে কোম্পানিটার সাথে কোলাবোরেট করে, চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বা এরকম কিছু, চেংদুর আমাদের নামটা একটু মনে রাখবো। J-10 তারা বানায়, J-20 চায়নার যে 5th জেনারেশন ফাইটার, মানে এটা কতটা 5th জেনারেশন আলাপ আছে, এগুলো আসলে রিয়াল কমব্যাট সিচুয়েশনে না গেলে বোঝা যাবে না, কিন্তু দাবি করা হয় J-20 এটাও 5th জেনারেশন পুরোপুরি, যেটা খুবই স্টেলদি। এগুলো সব চেংদুর তৈরি। সুতরাং পাকিস্তানের JF-17 ফাইটারের মেজরিটি একটা অংশ, মোর দ্যান 50% পাকিস্তানে তৈরি হলেও খুবই টেকনিক্যাল জিনিসগুলো আসলে পাকিস্তানে তৈরি হয় না, এগুলো চেংদুতে তৈরি হয় এবং সেখান থেকে এসে, মানে চায়নায় তৈরি হয়ে এখানে এসে সেটা সংযুক্ত হয়। সে কারণে বলছি JF-17 যেহেতু মূল জিনিসগুলো চায়না তৈরি করে, টেকনিক্যাল সফিস্টিকেটেড জিনিসগুলো, এটার মানও বেশ ভালো হওয়ার কথা। অন্তত ভারতের হোমগ্রোন তেজাসের চাইতে অনেক ভালো কিছু হবে। আমাদের মনে আছে শেখ হাসিনা থাকার সময় তেজাস গছিয়ে দেওয়ার, বিক্রি না বলে আমরা গছিয়ে দেওয়া বলবো, গছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ইনফ্যাক্ট ভারত নিজে তার বিমান বাহিনীকে তেজাস গছিয়ে দিয়েছিল। আমরা অনেক রিপোর্ট দেখেছি, এয়ারফোর্স খুবই ফেড আপ ছিল তেজাসের স্ট্যান্ডার্ড নিয়ে। যাই হোক, JF-17 আমরা কিনবো কিনা এগুলো আসলে মূলই শোনা, এগুলো আমরা দেখবো, যাচাই বাছাই করবো, করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু ওই যে বলছি, এটার দাম যেহেতু বেশ কম এবং স্বাভাবিকভাবে মান যে J-10 অর্ধেক দাম, কিন্তু মানে অর্ধেক হবে তা না আমার ধারণা, বা এখানে সোফার যে দেখা যায় সেগুলো প্রায় কাছাকাছি কিছুই হবে, মান খুব এদিক সেদিক এবং এর অনেকগুলো প্যারামিটার্স আছে। এগুলো স্পিড বলি, এগুলোর সার্ভিস সিলিং বলি, এগুলোর কমব্যাট রেডিয়াস বলে, এটা কতটুকু এরিয়াতে কমব্যাট করতে পারে, কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, এগুলো প্রায় সমতুল্য ব্যাপার। ইঞ্জিন টেঞ্জিন সবই আসলে ওগুলো তার পাকিস্তান তৈরি করছে না। ইভেন এদের ব্লক 3 যেটা রেডার এখন খুবই সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আলোচিত হয় AES রেডার,
এটা ব্লক 3 যেটা মানে এই ফাইটারটা 3rd জেনারেশন আমরা এইভাবে বলতে পারি, সেখানে ওই রেডারটাও দেওয়া আছে। সুতরাং ব্লক 3 যদি আমরা পাই, খুবই অ্যাডভান্সড একটা এভিয়নিক্স সমৃদ্ধ একটা ফাইটার বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে কথাটা বলছিলাম আসলে এটা আমরা কোনটা কিনবো সেটা ইস্যু না। এটা নিয়ে প্রতিক্রিয়া একটু বলি, তাহলে আমাদের বুঝতে পারতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় সেখানে জয়সওয়াল বলে এক ভদ্রলোক করেন, আমরা চিনি তাকে JF-17 থান্ডার কেনার আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে বলছেন, আমরা আমাদের নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ের উপরে নিবিড়ভাবে নজর রাখছি। শুধু সেটা না, আমরা ভারতের মিডিয়ার দিকে যদি তাকাই, আমি ভারতের মিডিয়া দেখলাম অনেকগুলো পোর্টালে, টিভি চ্যানেলে, তাদের ইউটিউবে দেখা যাচ্ছে, চ্যানেলগুলোর যে ইউটিউব আছে সেখানে বাংলাদেশ JF-17 থান্ডার কিনছে, সেটা নিয়ে যথেষ্ট মানে এক ধরনের যেটা করে আর কি, বাংলাদেশে এগুলো কিনতে গেলে তারা ক্ষোভ দেখায়, ক্ষোভ প্রদর্শনের একটা প্রবণতা, যেটা খুবই ন্যাচারাল ভারতের দিক থেকে। ন্যাচারাল মানে ভারত করে বলছি, মানে এটা করা স্বাভাবিক তা বলছি না, ভারত এটা করে, সেটা দেখতে পাচ্ছি। সুতরাং তাদের ভাল লাগছে না। এখন যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ভারতের প্রথম মাথায় রাখা দরকার ছিল, তারা বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করছে, যে জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশ বসে থাকবে না। মানে পৃথিবীটা এখন এই দিকে চলে গেছে। বাংলাদেশে ভারতের অবর্তমানে চাইনিজ ফুটপ্রিন্ট বেড়ে যাওয়ার প্রবাবিলিটি আছে, পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়বে। তবে আমি পাকিস্তান সম্পর্কে একটা কথা বলতে চাই, দীর্ঘদিন শেখ হাসিনার সময় ভারতের চাপে পাকিস্তানের সাথে বাংলাদেশ একেবারে অহেতুক অনেক বেশি শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করেছে। বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথেও সম্পর্ক নর্মালাইজ করা। বাংলাদেশ তার সাথে সরাসরি জাহাজে যোগাযোগ, সরাসরি বিমান যোগাযোগ। আমরা একবার দেখলাম বাংলাদেশ পাকিস্তান থেকে আর্টিলারি শেল কিনেছে, সেটা প্রয়োজনে কিনবে। ফাইটার যদি সব কিছু মিলে সব ঠিকঠাক হয়ে ওঠে, বাংলাদেশ কিনবে। এই ফাইটার আরও অনেক দেশ কিনেছে, অনেক না হলে কয়েকটা দেশ তো কিনেছে অলরেডি। মিয়ানমারের কাছে এটা আছে, নাইজেরিয়ার কাছে আছে, আজারবাইজানের কাছে আছে, লিবিয়া, ইরাক এটার অর্ডার দিয়েছে। সুতরাং এটা বাজার পাচ্ছে আস্তে আস্তে। যেহেতু ওই যে বললাম, এটার মূল টাফ টেকনিক্যাল জিনিসগুলো, সফিস্টিকেটেড জিনিসগুলো চায়না তৈরি করে, এবং চায়নার সুপারভিশনে পাকিস্তানের বাকি অংশ হয়। সুতরাং এটাকে ফেলে দেওয়ার মতো প্রযুক্তি, এটা পাকিস্তানের হোম গ্রোন এরকম বলে ফেলে দেওয়ার মতো নয় ব্যাপারটা। তো যাই হোক, আমরা কেনার কথা কিনবো, কিন্তু আমি যে কথাটা 5 আগস্টের পরবর্তী সময় থেকে বলে যাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশের একটা সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক সভরেনিটি থাকতে হবে। বাংলাদেশ তার সামরিক বাহিনীর আধুনিকায়ন কিভাবে করবে, কার কাছ থেকে কোন রকম অস্ত্র প্রকিওর করবে, এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্তের অংশ হওয়া উচিত। এটা বলার সাথে সাথে কেউ বলবে আমি আন্তর্জাতিক সম্পর্কে একেবারেই বুঝি না। উত্তর হচ্ছে না, আমি খানিকটা বুঝি। কিছু ক্ষেত্রে জিওপলিটিক্যাল ইস্যুস, ইন্টারন্যাশনাল পলিটিক্সের ইস্যুস মাথায় রাখতে হয়, কিন্তু বাংলাদেশ একেবারে ভারতের প্রেসক্রিপশনের বাইরে কিছু করতে পারবে না কখনো। এই জায়গায় থাকা যাবে না, এটা সবচেয়ে জরুরি কথা। বাংলাদেশকে তার সভরেন সিদ্ধান্ত নিতে পারে, সেটা সে দেখবে। তবে এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, ভবিষ্যতে আমরা যে জায়গায় আছি, বাংলাদেশ প্রায় একটা জিওপলিটিক্যাল হটস্পটের মতো এরিয়ায় পড়ে যাচ্ছে। এই অঞ্চলটা অ্যাটলিস্ট এরকম হচ্ছে। পৃথিবীর পোলারাইজেশন শুরু হয়েছে। ট্রাম্প যা করছেন, এর আগে পুতিন তো আগেই শুরু করেছেন। আমাদের এই পোলারাইজেশনের সময় আবার সতর্ক থাকতে হবে। বাংলাদেশে চাইনিজ ফুটপ্রিন্ট অনেক বেশি বেড়ে গেল কিনা, এটা আমেরিকাকে ক্ষুব্ধ করার খুব সিরিয়াস প্রবাবিলিটি আছে। এই মুহূর্তে পাকিস্তানের সাথে ট্রাম্পের অন্তত বেশ ভালো খাতির আছে। আমরা জানি প্রচুর প্রশংসা তিনি করেন, বিশেষ করে পাকিস্তানের মিলিটারি চিফের। তাকে মানে একেবারে রীতি ভেঙে তাকে হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ টাঞ্চ করে খুবই প্রশংসা করে দিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে নোবেলের মানে ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য এক ধরনের প্রচার করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, সম্পর্কে ভালো। সো পাকিস্তানের সাথে বাংলাদেশের অনেক বেশি দহরম মহরম হলে আমেরিকা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং মনে হয় খুব ক্ষুব্ধ হবে না, কিন্তু মিড এবং লং টার্মে খেয়াল করতে হবে। সুতরাং বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা ব্যালান্সিংও লাগবে, কিন্তু তার আগে সবচেয়ে জরুরি কথা, ভারতের কাছে এই মেসেজ আমাদের পৌঁছে দিতে হবে, এই সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, যে বাংলাদেশ তার এই ইস্যুতে, মিলিটারির ইস্যুতে সে সভরেন থাকতে চায়। সে তার মতো করে সিদ্ধান্ত নেবে, সে তার মতো করে তার সব কিছু সাজিয়ে তোলার চেষ্টা করবে। ভারত এসে বলে দেবে এই অস্ত্র কেনা যাবে না, এটা কিনতে হবে, এই ফাইটার কেনা যাবে না, ওটা কিনতে হবে, এই ট্যাঙ্ক কেনা যাবে না, ওটা কিনতে হবে, এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনা যাবে না, ওটা কিনতে হবে। এগুলো কোনোভাবেই হতে পারে না।
আমরা শক্ত থাকি, আমরা যদি শক্ত থাকি এদেশের জনগণ, মানে সরকার যদি শক্ত থাকে, জনগণও এদেশের সরকারের পেছনে থাকবে। এর চেয়ে বড় কোনো আর শক্তি নাই। আবারও ফাইনালি বলছি, তারপরও সব কিছু চিন্তাভাবনা করে অন্যান্য ইস্যুও মাথায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এটা চাই। সুতরাং পাকিস্তানের কাছ থেকে ফাইটার আমরা কিনি বা না কিনি, এটা আমরা দেখব, আমরা কনসিডারেশনে নেব, এবং আমরা যদি ফিজিবল মনে করি, আমাদের জন্য সঠিক মনে করি, আমরা কিনবো, সেটা আমাদের